আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আপনাদের সাথে আজ শেয়ার করছি গত ২৫ তারিখের একটি ভিডিও। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগে কিন্তু এরকম ঝকঝকে রোদ ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম। আকাশের নীল আর সেই সাথে আমাদের গাছের সবুজ মিলেমিশে একাকার হলেও গরমে কিন্তু আমাদের বেশ অস্বস্তি হচ্ছিল। তবে যতই গরম থাকুক না কেন, আমাদের চা প্রেমীদের মনে হয় এই গরমেও চা উপভোগ করতে কখনো ভুল হয় না। সকালের নাস্তা পর্ব শেষ করে আমি চলে এসেছি আমার আজকের দিনের রান্নাবান্নায়। রান্না করতে গেলে দেখা যায় আমি সব কাজ একসাথে শুরু করে দিই। তবে কোনটা আগে ধুয়ে নিব, কোনটা চুলায় রান্না করব, সেটার কিন্তু আগে একটা প্ল্যান করে নিলে রান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ভাত আর ডাল, এটা তো সবসময়ই আমার লাগে। তো চুলায় আমি এই ধরনের কিছু আইটেম বসিয়ে দিয়ে অন্যান্য কাটাকুটি বা বাছার কাজটা করে নিতে পারি। আজ মনে হলো সর্ষে বাটা দিয়ে একটু পাবদা মাছের ঝোল করা যাক, আর সাথে অবশ্যই থাকবে একটু টক টমেটো। আমার আজকের ব্লগে কিন্তু আপনাদের অনেকগুলো অনুরোধ রাখবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই যে আমার নাকি নাকি ভাঙাচোরা একটা গলায় আপনারা যে কথাগুলো শুনছেন, আমি জানি এরপরেও অনেকে কমেন্টে লিখবেন যে এই ভয়েসটা শুনতেই নাকি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে আমি যখন যে অবস্থায় থাকি না কেন, তারপরও যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করে যান, সেজন্য আসলে অসংখ্য ধন্যবাদ। মায়ের বাসায় কিন্তু এখনও আচার দেওয়ার পর্বটা চলছে, আর আমিও কিছু আম ধুয়ে নিয়েছি। তবে এই আমগুলো দেখলাম যে একটু পেকে গিয়েছে, তাই এগুলো দিয়ে হয়তোবার আমের আচারটা দেয়া হবে না, তবে খুবই মজার আমের টক অথবা এই আধা পাকা আমগুলো যদি কাসুন্দি দিয়ে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি পাবদা মাছগুলোকে অল্প একটু ভেজে নিয়েছি, আর যখন তেলটা আমি গরম দিই তার মাঝে একটু লবণ দিই, তাহলে দেখা যায় যে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, তখন আর ফ্রাই প্যানে কিন্তু লেগে যায় না। আর আজকে অনেক দিন পর নীরের পছন্দের পটল ভর্তা করব। আর পটল ভর্তা করতে গেলে কিন্তু আমি পটল দিয়ে ৩ রকমের প্রায় ভর্তা করে ফেলি। একটা পটল পোড়া ভর্তা, আরেকটা হচ্ছে পটলটাকে অল্প একটু ভেজে নিয়ে ভর্তা করা হয়, আর কখনো কখনো দেখা যায় যে শুটকি মাছের সাথে এই পটলের খোসাটাকেও ভর্তা করা হয়। পটলগুলো ছিলে নিয়ে আমি এটার ভেতরে একটু চিড়ে দিব, যাতে যখন আমি মশলাগুলো দিব খুব সুন্দরভাবে মশলা ভেতরে যায়। এখন এগুলোতে অল্প পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে আমি এগুলোকে একটু তেলে ভেজে নেব, আর সেই ফাঁকে আমি পড়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে পাওয়া সুন্দর কিছু কমেন্ট। তাসনিয়া আপু আমাকে খুবই সুন্দর একটা কমেন্ট করে লিখেছিলেন যে আপু, আপনি হয়তো ইদানিং আমাকে ভুলে যাচ্ছেন, এবং আপু কিন্তু আমার বিজনেসের কথাটা শুনে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সেই সাথে বলেছেন যে উনি যখন দেশে আসবেন তখন অবশ্যই আমার তৈরি করা এই হার্বাল হেয়ার অয়েলটা অর্ডার করবেন। আপু, আপনি তেল অর্ডার না করলেও আমার পক্ষ থেকে অবশ্যই আপনার জন্য একটা উপহার থাকবে। আর আল্লাহ যদি রিজিকে রাখেন, তাহলে আপনি আসলে অবশ্যই আমাদের একসাথে চা উপভোগ করার কথা কিন্তু আমি একদমই ভুলবো না। আর এর আগে যখন একটা ভ্লগে আমার ওয়েট লস জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপু কিন্তু তার জার্নিটা শেয়ার করতে একদমই ভুল করেনি। আপুর সুন্দর এবং ছোট্ট ছোট্ট কিছু টিপস আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মনে হলো যেন আমি আমার এই ওয়েট লস জার্নিতে আরও অনেক বেশি অনুপ্রেরণা পেলাম। এদিকে আমি পটলগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়েছিলাম। এবারে একটু চেপে চেপে এটার ভেতরে যে পানিটা রয়েছে সেগুলো একটু বের করে নেব। আর তাসনিয়া আপুর মতো কিন্তু বাংলাদেশি ব্লগার নাসরিন আপুরও একটা অভিযোগ ছিল। আসলে এটাকে অভিযোগ না বলে একটু কিছুটা অভিমান বলাই শ্রেয়। আপু লিখেছিলেন যে আমাকে আগের মতো উনি আর পান না, কোথায় যেন সেই সুরভি আপুটা হারিয়ে গিয়েছে। আসলে সবসময় হয়তোবা ভ্লগে আমি ভালোটাই শেয়ার করি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমি কিন্তু কখনো ডিপ্রেশনেও পড়ি, বিভিন্ন কিছু ছোটোখাটো ঝামেলাতেও পড়ি। কিন্তু তখন দেখা যায় সব কিছু মিলে আর সবার ভ্লগগুলো রীতিমতো দেখা হয়ে ওঠে না। কিন্তু প্রতিনিয়ত ভ্লগ দেওয়াটা যেহেতু আমাদের একটা চাকরির মতো পড়ে যায়, তাই সেই কাজটা আসলে বাদ দিতে পারি না। তবে এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটা আমার সেই ব্যস্ততা বলি বা ডিপ্রেশন বলি বা মন খারাপ বলি বা যে কোনো একটা ছোটোখাটো সমস্যা যাই বলি না কেন, সব কিছুকে একটু কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং সবার ভ্লগগুলো আগের মতো দেখা শুরু করেছি। আর এদিকে কিন্তু আমি পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এরই মাঝে শুকনো মরিচ আর পেঁয়াজ যেটা ছিল সেটা কিন্তু একটু লবণ দিয়ে জাস্ট সটে করে নিয়েছি, যাতে এটার ভেতরে পানিটা যেটা থাকে সেটা একদম শুকিয়ে যায়। ধনিয়া পাতা, সর্ষের তেল আর সেই সাথে লবণ যদি প্রয়োজন হয় তখন সেটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেল। আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।
এবারে চলে এসেছি আমার হার্বাল হেয়ার অয়েল তৈরি করতে। সবসময় হয়তোবা আমি আমার এই কাজের কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে থাকে কিছু গল্প। আজ না হয় সেটা একটু শেয়ার করি। কিভাবে আসলে মাথায় আসলো এই তেলটা সেল করার, সেটাই একটু বলতে চাচ্ছি আর কি। বেবি হবার পর আমি কিন্তু রেগুলারই আমার চুলে তেল ব্যবহার করতাম। এটা আমাদের বাজার থেকে কেনা যে কোনো হার্বাল হেয়ার অয়েল না, আমি বলবো যে রেগুলার যে তেলগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করতাম। তবে সেটা একদমই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। তখন আমি একজন ডক্টরের শরণাপন্ন হই। উনি আমাকে কিছু টেস্ট দেন এবং দেখেন যে আলহামদুলিল্লাহ আমার ইন্টারনাল কোনো প্রবলেম নেই। তো মেয়ের এত সুন্দর চুলগুলো উঠে যাচ্ছে সেটা দেখে তো আমার মা ভীষণ রকম চিন্তায় পড়ে যান এবং উনি আসলে এই রেসিপিটা তখন বের করেন। ইনগ্রেডিয়েন্টসগুলো উনি আমাকে জোগাড় করতে সাহায্য করেছিলেন এবং সেটা দেখেই আমি আসলে উনার রেসিপিটা ফলো করেই আমি এই তেলটা ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ এটা ছিল একটা ম্যাজিকের মতো। আমি কিন্তু আমার চুলে যত্নের ব্যাপারে অনেক বেশি উদাসীন। দেখা যায় কখনো কখনো 2 দিনও হয়ে যায় যে আমি চুলটা পুরোপুরিভাবে আঁচড়াতে পারিনি। তখন সব কিছুকে বাদ দিলাম, ভাবলাম যে এবার নিজের জন্য একটু সময় করা যাক, নিজের জন্য একটু যত্ন নেওয়া যাক। কথায় যেমন আছে, যতনে রতন মেলে, আমি কিন্তু আলহামদুলিল্লাহ সেই রতনটাই পেয়ে গিয়েছিলাম। আর এরপরে যখন আমি আমার হার্বাল হেয়ার অয়েল তৈরি করার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিন্তু নীলুফা শিমুল আপু বলেছিলেন যে এত ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে তেলটা বানানো ওনার পক্ষে অনেক বেশি কষ্টের বা অনেক বেশি ঝামেলাপূর্ণ। তখন আসলে মাথায় আসে যারা আমরা ওয়ার্কিং উইমেন আছি বা সংসারে সময় দিতে গিয়ে নিজের জন্য বাড়তি যত্নটা আমরা করতে পারছি না, তাদের জন্য একটা সুপার সলিউশন হতে পারে আমার এই হার্বাল হেয়ার অয়েল। অনেক বড় কিছু চিন্তা করে তো আসলে তখনও আমি এটা বাজারে ছাড়বো এমন কোনো চিন্তা করিনি। তো তখন কিন্তু আমার প্যাকেজিংটা একটু অন্যরকম ছিল। এটা লেবেলিংটাও আমি খুব হুটহাট করেই করেছিলাম, কারণ প্রথম যিনি আপু আমাকে অর্ডার করেছিলেন তখন আসলে এত চিন্তা ভাবনা করিনি, বা ফেসবুক পেজে যখন আমি পোস্ট করেছিলাম তখন কিন্তু ভাবিনি যে এরকম করে একটা অর্ডার চলে আসবে বা আমার প্রতি ভরসা রেখে আপু তেলটা অর্ডার করবেন। তবে এই তো আলহামদুলিল্লাহ আমার কেশবতী কিন্তু নতুন মোড়কে। আর এইটার যে লেবেলিংটা দেখছেন সেটার ডিজাইনার হচ্ছেন আমার ছোট ভাই। হার্বাল হেয়ার অয়েল তৈরি করলাম, তো পরে মনে হলো যে এটার একটা নাম থাকা উচিত। প্রত্যেকটা জিনিসেরই একটা আইডেন্টিটি প্রয়োজন রয়েছে। তো সবাইকেই আসলে জিজ্ঞাসা করেছিলাম যে তেলের নামটা কী দিব, তখন নীর খুব মজা করে বলেছিল এলোকেশি। আসলে এলোকেশি মানে তো হচ্ছে এলোমেলো চুল। এমন একটা তেলের নাম দিয়ে যদি তেলটা আমি সেল করি বা কারো কাছে পৌঁছাই তাহলে হয়তো যে কেউ রীতিমতো ভয় পেয়ে যাবে। তো আমি আসলে চিন্তা করতে করতে সেই এলোকেশির সাথে আরও কিছু নাম মডিফাই করতে করতে বের হয়ে আসে এই সুন্দর একটা নাম কেশবতী। আলহামদুলিল্লাহ এই তেলটা আজকে যাচ্ছে চট্টগ্রামে এবং এই ধরনের কাজগুলো করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। যারা এই কেশবতীকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে অর্ডারটা প্রেস করতে পারেন। রাতে তেলটা বানিয়েছিলাম আর সেটার প্যাকেজিংটা শেষ করেছি পরদিন সকালে। আর মায়ের বাসায় যখন এই কাজটা শেষ করে গিয়েছিলাম তখন দেখি মা খুবই সুন্দর মুখ পাকন পিঠা তৈরি করছেন। দেখছি আর ভাবছি আমি তো ডায়েটে, কিন্তু তারপরও আমি যখন ডায়েট করি দেখা যায় পছন্দের কোনো একটা খাবার রান্না হলে খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে অবশ্যই সেটাকে উপভোগ করি। ডায়েট মানে আমার কাছে কখনোই সেটা না যে এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, তবে অবশ্যই খাবো, সেটা কম পরিমাণে। তবে এক্ষেত্রে আমি যেটাকে আসলে সবচেয়ে বেশি স্কিপ করতে পছন্দ করি সেটা হচ্ছে প্রসেস ফুড। হেলদি খাবারগুলো অনেক বেশি খাবো পেট ভরে, মন ভরে, তাহলে দেখবেন যে কাজের ক্ষেত্রেও অনেক বেশি এনার্জি পাবেন আর মনটাও অনেক বেশি ভালো থাকবে। একদিকে পিঠা বানানো দেখছি, আরেকদিকে দেখছি মায়ের গাছের এত সুন্দর সৌন্দর্য। পিঠাগুলো কিন্তু একদম গুড়ে ভেজানো ছিল আর এবারে উপভোগ করবার পালা। একটা ক্রিস্পি ভাব আর সেই সাথে মুখে দিলেই দারুণ একটা টেস্ট, সব মিলে অসাধারণ। আর এই যে আপনাদের অনুরোধে সেই শাড়িটা কিন্তু দেখিয়ে দিচ্ছি যেটা পরেছিলাম আমার দেবরের রিসেপশন পার্টিতে। সারা ডেইলি স্টোরি থেকে আপু এটা দেখতে চেয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন কোথা থেকে কিনেছি। এটা আমি কিনেছিলাম গুলশান 1-এর জ্যোতি থেকে। 2018 সালে কেনা এবং শাড়িটার প্রাইস পড়েছিল 8,000 টাকা। শাড়িটা মেইনলি সবুজ কালার, তবে আমার ক্যামেরার জন্য কিন্তু এখানে নীল কালার আসছে। তবে একটা শেডের ভাব নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, সেটাই আসলে শাড়ির মূল কালার। আর বাতাসের এই গতিবেগ তো দেখে বোঝাই যাচ্ছে যে কোনো সময় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে। সারা ডেইলি স্টোরি চ্যানেল থেকে সারা আপু আরেকটা অনুরোধ করেছিলেন যে আমি কপিরাইট ফ্রি গানগুলো কোথা থেকে পাই। আসলে এগুলো আমি ইউটিউব থেকে কালেক্ট করে থাকি। জাস্ট ইউটিউবে গিয়ে লিখতে হবে কপিরাইট ফ্রি মিউজিক, এরপরে যে গানগুলো থাকবে সেগুলোতেই কিন্তু দেখা যায় যে কপিরাইট ফ্রি লেখাটা থাকে।
আবার এটা যে একটা চ্যানেল নো কপিরাইট সাউন্ডস, এই চ্যানেলের যে কোনো মিউজিকই কিন্তু আপনি পেয়ে যাবেন কপিরাইট ফ্রি হিসেবে। এখান থেকে আসলে মিউজিকগুলো কালেক্ট করে আমার ব্যবহার করা হয়ে থাকে। তবে মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে কপিরাইট ফ্রি লেখা থাকার পরেও অনেক গানে কপিরাইট চলে আসে। তো তখন দেখা যায় যে সেই ভিডিওটা আবার রি-আপলোড করা লাগে। তবে আমি নতুন যে গানটা কখনো যদি ব্যবহার করি তখন দেখা যায় সেটা ছোট্ট একটা শর্টস বানিয়ে সেটা আপলোড করি। তো ইউটিউবে আপলোড করার পরেই কিন্তু দেখা যায় যে সেটাতে কপিরাইট ক্লেম আছে কিনা। যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে সেটাকে আমি স্কিপ করে অন্য একটা মিউজিক ব্যবহার করে থাকি। আপুর আরেকটা রিকোয়েস্ট ছিল আমি কিভাবে থাম্বনেইল বানাই, সেটাও আমি একটা অ্যাপের মাধ্যমে করে থাকি। আমি যে অ্যাপটা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে ফটো কোলাজ মেকার। অনেকেই কিন্তু ক্যানভা বা আরও অনেক কিছু দিয়ে করে থাকেন, তবে আমার কাছে সবসময় এটাই অনেক বেশি সুইটেবল লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কোন অ্যাপটা ব্যবহার করে থাকি। কোলাজ অপশনে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে আমার পছন্দ মতো ছবিগুলো কিন্তু সিলেক্ট করে নিব। এরপর সিলেক্ট করার পর এখানে যে রেড বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেই আপনার পছন্দ মতো লেআউটে কিন্তু সেটা সেট করে দিবে। আমি আমার চ্যানেলের একদম শুরু থেকে এই অপশনটা বা এই অ্যাপটাই ব্যবহার করে থাকি। এই ধরনের ভিডিও তৈরির পাশাপাশি কিন্তু আপনারা অনেক সময় আমাকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজগুলো দেখানোর প্রতি অনুরোধ জানান। ফ্রিল্যান্সিং করার টুকটাক তথ্যগুলো আমি দিয়ে থাকি, তবে আমি যদি এখানে কাজ দেখাতে চাই তাহলে কিন্তু আমার চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। তো এত অনুরোধ করার পরেও কেন আমি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো দেখাই না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো লেআউটটা ফিক্স করার পর আমি কিন্তু চলে এসেছি এবার টেক্সট অপশনে। সেখানে গিয়ে আমার পছন্দের কোনো একটা পাঞ্চ লাইন আমি এখানে লিখে নিব। পছন্দ মতো কালার সেট করে এটা ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সুন্দর একটা থাম্বনেইল তৈরি হয়ে যাবে। আর আপনাদের এই অনুরোধ রাখবার মাধ্যমেই শেষ করতে হচ্ছে আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।